পাথারকান্দির ইসাবিল চা বাগানে রাত্রিবেলা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অর্জুন পাসি নামের ব্যক্তির ঘরে মধ্যরাতে সংঘটিত হয় অগ্নিকাণ্ডের এই ঘটনাটি। অগ্নিকাণ্ডের ফলে ঘরের সকল ধরনের সামগ্রী পুড়ে ছারখার হয়ে যায়। ঘরে থাকা নগদ 20,000 টাকা জ্বলে ভস্মীভূত হয়ে যায়। ধান চাল সহ সমস্ত সম্পত্তি অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়। ঘরে থাকা একটি অটোরিকশা সম্পূর্ণরূপে এই অগ্নিকাণ্ডের ফলে জ্বলে ভস্মীভূত হয়। শর্ট সার্কিটের ফলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হওয়ার সন্দেহ। বৃহত্তর বাজারিছড়া এলাকায় অগ্নি নির্বাপক বাহিনী না থাকার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি। পাথারকান্দি থেকে অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হওয়ার পূর্বে সকল ধরনের সামগ্রী জ্বলে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের কাছে এক জোড়া কাপড় ছাড়া আর কোনো সম্পত্তি বেঁচে নেই। মন্দির তারপরে এখানে প্রথমে নাম কইবা আপনার না নেই কোন জায়গাতে বাসা কত নম্বর আপনার এটা, হ্যাঁ, তারপরে কিরকম কিটা হইছে শুরুতে গিয়া কয়টার সময় আগুন লাগছে কিরকম লাগছে ওটা কইবা না। আমার নাম অর্জুন পাসি, নতুন লাইন হিসাবে 7 নম্বর ওয়ার্ড। রাত 12টা 40-45 ভিতরে আগুন লাগছে। আগুন লাগিয়া তো আমরা সব কিছু জ্বলি গেছে, বাঁচার মতন কিছু নাই, গাড়ি রয়েছে, বাকি ঘরের ভিতরে আর কিছু নাই, গায়ে কাপড় দেওয়ারও নাই, যেটা রয়েছে সব জ্বলিয়া শেষ, যেটা লাগাইয়া রয়েছিলাম ওটাও আছে। বর্তমানে আমরা কন্ডিশন সব বহুত খারাপ, বাড়ির ভিতরে যত কাগজপত্র টাকা পয়সা সোনার উপর যেটা আসলো সব শেষ, ধান আসলো, আমরা এখন কিছু নাই বর্তমানে। কয়টার সময় লাগছে? 12টা 40-45 পরে লাগছে। কিরকম লাগছে বুঝছেন? আমরাও বুঝতে পারলাম না, কারণ মানে কি শর্ট সার্কিট হয়েছে, কারেন্টের কিছু দোষ, মানে যে সময় আগুন লাগছে সে সময় কারেন্ট রয়েছে, আর আমরা পরে গিয়া কারেন্ট আমরা ফোন করি, আমরা নিজেও কারেন্ট কাটাইছি। ফোন করলে বিজি খালি বিজি রয়েছে, ফোন করলে সারা তো ফোনও রিসিভ করে না, পরে কারেন্ট কাটা হয়েছে। কিন্তু কিছু কারেন্ট কাটার পরেও যেটা হয়েছে সব শেষ, মানে আর তো দেখলেন ঘর আপনিও সবকিছু এমনি টাকাও আসেন, টাকাও রয়েছে, মানে টাকাও 15-20 হাজার টাকাও রয়েছে ক্যাশ, ওটাও শেষ, কাগজপত্র। তখন আপনি কি চাইন, মানে এখন তো আমি কিরকম সাহায্য লাগে এটা? এখন তো কিতা কম আমাদের যে বিধায়ক টাইম নিজেও আইয়া দেখিলেন, যেটা হেল্প করার টাইম করিয়া যাও। ঘর বাড়ি থাকার মতন তো নাই, এখন ঘর তো শেষ, এখন তো ভাঙাও লাগবো, এখন আমরা থাকার কোনো একটা ব্যবস্থা তো থাকে। গাড়িও শেষ, নতুন গাড়িও রয়েছে। আপনার বাসা কি সাথেই? হ্যাঁ, আমরা বর্তমানে ইচাবিল গ্রামের বাসিন্দা। আর ইচাবিলে এই একটা ঘটনা না, আর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটিয়েছে আর কি, কিন্তু এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই।
আমরা যদি বাই চান্স অ্যাটলিস্ট আগুন লাগার পরে যদি ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড সময় মতো এখানে পৌঁছতে পারে না। এর কারণে আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল দাদার কাছে আমরা একটা দাবি করছি আর কি, যাতে বাজারে চড়াতে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা যায়। যদি আমাদের যে ইচাবিল গ্রাম না, শুধু ইচাবিল গ্রামের জন্য না, অনেক এখানে গ্রাম আছে, হ্যাঁ, ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই বলে এরকম ঘটনা ঘটে আর অনেক অসুবিধা মানুষের, তাই একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি ওনাকে। সরকারি বুতুর্কির লোভ দেখিয়ে 85,000 টাকা আদায়, ব্যাংকে জমা মাত্র 23,000। শিলচর সদর থানায় মামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। ইলেকট্রিক অটো কেনার আশায় সবুজ স্বপ্ন দেখে যে 40 জন চালক শিলচরের ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক অটোমোবাইলসের দ্বারস্থ হয়েছিলেন, আজ তাদের সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ। সরকারের প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের নাম ব্যবহার করে তাদের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছে তা শুধু আর্থিক নয়, আত্মবিশ্বাস ও সম্মানেরও চরম অপমান। এই দুর্নীতির মূল চক্রে রয়েছেন শিলচরের সোনাই রোডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা ব্যবস্থাপক এবং আউলিয়া বাজারের শোরুম ইউনিক অটোমোবাইলসের কর্ণধার মুস্তাক আলম লস্কর, যার প্রতিষ্ঠান আতুল গ্রিন প্রাইভেট লিমিটেড মূলত এই ইলেকট্রিক অটো সরবরাহ করত। ব্যাংক কর্তৃপক্ষ চালকদের আশ্বস্ত করেন সরকারি প্রকল্পের অধীনে ইলেকট্রিক অটো কেনা হলে ভুতুর্কি মিলবে। সেই আশ্বাসে চালকেরা 85,000 টাকা করে শোরুমে জমা দেন, কিন্তু কেলেঙ্কারি শুরু হয় তখনই যখন 2-3 মাস পর হঠাৎ ব্যাংক থেকে চুক্তিপত্রে সই করাতে ডাকা হয় এবং সেখানে উল্লেখ থাকে মাত্র 30,000 টাকার হিসাব। স্যার, আমার নাম আলতাফ হোসেন লস্কর। আমি অতুল শোরুম থেকে একটা গাড়ি কিনছি, 85,000 টাকা তারে ডাউন পেমেন্ট দিছি। দেওয়ার পরে এখন দেখা যায় ম্যানেজার স্যারে আমার এখানেও এগ্রিমেন্টও লাগে নাইছেন, আনিয়া দেখলাম এখানে 23,000 টাকা। তখন আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এখানে 23,000 টাকা, এটা জিনিসটা আমি বুঝছি না। তাই না আমার হইলে না, এটা তোমার এটা কিচ্ছু না, এটা তোমার আলাদা আলাদা হইয়া জমা হইব। আমি বললাম স্যার এটা তো ডাউন পেমেন্ট একলগে দিলাম, আলাদা আলাদা বলে না, এটা ওরকম ভাঙ্গি ভাঙ্গি জমা হইব, হইয়া তো রয়েছে। এখন দেখা যায় যে এখানেও খালি 23,000 টাকা জমা, আর কিচ্ছু নাই। তান আমি বললাম স্যার আমার ডিটেলসটা দেন। তখন তাই দিতে এটা দেন না, না দিয়া আমি এখানে গতদিন ব্যাংকও গেলাম, ব্যাংকও গিয়া তানতে পাইছি না। আরও অন্য মানুষ আমার খুঁজছেন যে স্যার আরও ওই রকম আমার মতো হয়েছে, কেউ দিছে 1 লাখ 1.5 লাখ ওই রকম দিছে, সব 23,000 করে জমা হয়েছে। তারপরে এখানে ব্যাংকও গেছি আমি একদিন গিয়া ইয়েটা আনার, এখানে গিয়া পাইছি না হইয়া তারপরে আমি বাইরে গিয়েছি, আইয়া দেখি তাই গেছেন যে অতুল শোরুমও, এখানেও গেছি, এখানেও গিয়া তানতে কইলাম আমি। হওয়ার পরে ও ফাইন আমার এটা দিতে রাজি হইল না। তারপরে এখন যে না তোমার এখানে 23,000 টাকা জমা হয়েছে। আমি বললাম স্যার আমার বাকি টাকা কই গেল? তখন এটা আমি জানি না, এটা তুমি জানো আর তোমার শোরুমে জানে, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারতাম না। যার কারণে এখন আমরা টাঙ্গিরখাড়ি থানার উপস্থিত হয়ে আমরা সব জায়গায় এখানে হইয়া থানুকে ভাইয়ার একটা দিছি। আর এখানে যদি আমরা সুবিধা পাই না তাহলে তো আমরা পরে অন্যদিকে যাই। ইউনিয়ন ব্যাংক ফাইন্যান্স, সোনাই রোড ব্রাঞ্চ। আর শোরুমের মালিক হইল মুস্তাক আলম লস্কর, হাইলাকান্দি বাসা, তারা 2 জন, হাইলাকান্দি রাঙ্গাওকে নাম। শিলচরের মেহেরপুর বটের তলে বিশাল অজগর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শিলচরের মেহেরপুর বটের তল এলাকায় নেতাজি সরণি এবং 3rd লিংক রোডের সংযোগ স্থলের একটি বাড়িতে আজ ভোরে একটি বিশাল অজগর উদ্ধার হয়েছে। ঘরের ভেতর অজগর পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে আজমল হক লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা তার টিনের বেড়া দেওয়া ঘরে রাতে ঘুমাচ্ছিলেন। ভোর রাতে তিনি অস্বাভাবিক আওয়াজ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো চোর ঢুকেছে এবং বাইরে কাউকে দেখতে না পেয়ে শেষে আলো জ্বালিয়ে বিছানার নিচে দেখেন একটি বিশাল অজগর। এই ঘটনায় তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর ভোর 5টা নাগাদ অজগরটিকে উদ্ধার করে
বস্তাবন্দি করা হয় এবং পুলিশ সেটিকে নিয়ে যায়। লাইভ ভিডিও আমরা শিলচরে বিপুল পরিমাণ সোনার বিস্কুট সহ কাছাড় পুলিশের জালে আটক এক পাচারকারী। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ গতকাল একটি সফল অভিযান চালিয়ে 3টি সন্দেহজনক সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 439 গ্রাম ওজনের ওই সোনার বিস্কুট। অভিযানটি চালানো হয় শিলচর থানার অন্তর্গত রামনগর বাইপাস এলাকায়। আটক ব্যক্তির নাম খামনেও মুনলুয়া। বৈধ সামগ্ৰী সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পমখেদি আমি এটা অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ শিলচৰ বাইপাছৰ ৰামনগৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে আৰু অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি যেতিয়া কৰায়ত্ব কৰোঁ আৰু সেই ব্যক্তিজনৰ পৰা আমি 3টাকৈ সন্দেহজনক ভাৱে 3টাতকৈ সোণৰ বিস্কুট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু জব্দকৃত 3টা সোণৰ বিস্কুটৰ ওজন হৈছে 439 গ্ৰাম আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 45 লাখ টকা হ'ব। আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰি আছোঁ আৰু এজন ব্যক্তি যাক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ তেওঁৰ নাম হ'ল খামনেও মুনলুৱা। তেওঁৰ ঘৰ হ'ল লামকা পোষ্ট অফিচ আৰু জিলা চুৰাচান্দপুৰ মণিপুৰ আৰু গোটেই সামগ্ৰীখিনি আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ আৰু বৰ্তমান আমাৰ এই অভিযান আমি চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তি আছে তেওঁলোকক যাতে আমি শীঘ্ৰে কৰায়ত্ব কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁৰ বিৰুদ্ধে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। প্ৰাৰম্ভিক তদন্ত কালত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলালৈ আহিছিলে আৰু ৰামনগৰ ISBT অঞ্চলত এই সামগ্ৰীখিনি কোনোবা এটা এজেণ্টৰ হাতত তেওঁলোকে এইটো গতাই দিয়াৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি সেই বিষয়টো অধিক অনুসন্ধান কৰি আছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা আন্তঃৰাজ্যিক হওক বা আন্তঃজিলা হওক যি এজেণ্ট বা যি চোৰাং বেপাৰী জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আসন্ন শিলচর মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। এই পরিপ্রেক্ষিতে রবিবার এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয় সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের উত্তর গ্রামে। সভাটি অনুষ্ঠিত হয় বিজেপির সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক এবং আসাম রাজ্যিক বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাবুর রহমান লস্করের সমর্থনে। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। আমরা কোনো নির্বাচনী সভা তো এখন স্টার্ট হয়নি। আমি সর্বপ্রথমে তারাপুর পার্ট 6 অঞ্চলে আমি এসে ওনাদের অনুমতি এবং দোয়া নেওয়ার জন্য এসেছি। এখানে গোটা এলাকাবাসীর বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, আমার যুব সমাজের ভাই বন্ধুগণ এবং আমার
মা বোনদের উপস্থিতিতে আমি বিশেষ করে ওনাদেরকে আমি বলেছি, যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আসন্ন পৌর নিগম নির্বাচনে আমি 17 নম্বর ওয়ার্ডের একজন প্রত্যাশী হব। ওনারা আমাকে সাদরে আমাকে গ্রহণ করেছেন। ওনাদের অনুমতি নেওয়ার জন্য আমি স্পেশালি এই এলাকাতে এসেছি। সত্যি অত্যন্ত আনন্দিত, যেটা সারা পেতে আপনারাই ছিলেন। যেখানেই যাচ্ছি সম্মানিত জনসাধারণ আমাকে উজাড় করে ওনারা স্বাগত জানাচ্ছেন এবং ওনারা আমার সাথে আছেন, অঙ্গীকারবদ্ধ করেছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ। আমিও যেটা আপনাদের মারফতে আমি খবর পেয়েছি যে 3 থেকে 4 জন, একজন তো আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু যিনি কংগ্রেসে দৌড়ঝাঁপ করতেছেন, সাবুল হোসেন সদিওল, এবং আরেকজন আমারও বড় ভাই স্বরূপ। আমিও যখন সংকটময় কোনো পরিস্থিতিতে পড়ি ওনার কাছে বুদ্ধি পরামর্শ লাগে আমি নিজেও যাই, আফজল হোসেন সদিওল সাহেব এবং আরও আমার বাইরে আছেন। গণতন্ত্র সবাইকে অধিকার দিয়েছে, জনগণ কাকে নির্বাচিত করবেন সেটা জনগণের বিষয়। আমি প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা দোয়া থাকলো। আমার বড় ভাই আফজল হোসেন সদিওল, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি, উনি অত্যন্ত ভালো লোক। আমিও যখন কোনো সংকটময় পরিস্থিতি থাকি, আমার কোনো বিষয়াদি নিয়ে আমি ওনার কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করি। আরেকজন আমারও বন্ধু সাবুল হোসেন সদিওল, আমার খুব ক্লোজ বন্ধু একজন, তারও প্রতি আমার শুভেচ্ছা থাকলো। আরেকজন যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, আমারও বড় ভাই আলম ওরফে হানিফ ভাই, উনিও দেখতে পেয়েছি সামাজিকভাবে বিভিন্ন কাজকাম করে যাচ্ছেন 17 নম্বর ওয়ার্ডের প্রত্যাশীর জন্য। আরেকজন আমার পিতৃতুল্য যিনি এই অ্যাডভোকেট ইকবাল হোসেন সাহেব, উনিও দৌড়ঝাঁপ করে যাচ্ছেন। গণতন্ত্র সবাইকে অধিকার দিয়েছে, কে টিকিট পাবে কে না পাবে, কে নির্দল থেকে খেলবে, গণতন্ত্র অধিকার দিয়েছে। ইলেকশন একটা পিরিয়ডে সীমাবদ্ধ থাকবে। ভাই বন্ধু আল্লাহ, আন্তরিকতা আল্লাহ আমাদের যাতে জায়গাতে থাকতো, সেটাই মুখ্য আমাদের বিষয়। ওনাদের প্রতি আমার শুভেচ্ছা দোয়া থাকলো। যারাই আমার এগেইনস্টে লড়বে, ইলেকশন একটা হার জিত থাকবে। আমরা বিগত দিন দেখতে পেয়েছি বহুত রতি মহারথীরাই হেরেছে, জিতেছে। ইলেকশন বিং একটা পিরিয়ড, আমাদের পলিটিক্স থাকবে। সবার প্রতি আমি আতাউর রহমান লস্কর, আসাম রাজ্যিক বিজেপি সংখ্যালঘু মোর্চার একজন সম্পাদক, সবার প্রতি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা থাকে। অ্যাকচুয়ালি আমি 17 নম্বর ওয়ার্ডে আমি দেখতে পেয়েছি আমাদের রাস্তাঘাটের সমস্যা, যেটা 17 নম্বর ওয়ার্ডটা একটা অবহেলিত এলাকাতে ছিল। যেমন আমার তারাপুর পার্ট 6, উত্তরগ্রাম, বিসিংচা, আমার লস্করল্যান্ড, টুকরগাম, আর আমাদের বেড়াকালের একটা অংশ ঢুকেছে। আর আমাদের তারাপুর পার্ট 4 এবং 5 বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেটা সমাধান করার আমি প্রয়াস চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাব। প্রতি বছরের ন্যায় এবারও আগামী নভেম্বর মাসের 3 দিনের নর্থ ইস্ট রাইডার্স মিট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে। অনুষ্ঠানে 8টি রাজ্যের বাইক রাইডার্সরা অংশগ্রহণ করে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি 8 রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন বৈঠক করবেন উভয় রাজ্যের বাইক রাইডার্স। নর্থ ইস্ট রাইডার্স মিট 2025 কে সামনে রেখে কয়েদি ফ্রি সোলের তরফে রবিবার প্রি NERM রাইডের আয়োজন করা হয়। You guys are girls like, huh?
हिमाचल प्रदेश में इस बार हो रहा है ये राइड जो मिड है बेसिकली हम लोग का 8 स्टेट्स को मिलके, तो उसके लिए हम लोग एक प्री NERM राइड बोलते हैं जिसको आज हम लोग ने किया। जो हम लोग का राइड था सिलचर से हरंग हजाव तक, और हरंग हजाव से हम लोग वापस उधारबन आपका गुआबाड़ी वहाँ तक हम लोग राइड किए। तो हम लोग का ये राइड होने का दूसरा और एक कारण ये था, फुटबॉल क्लब है तो उन्होंने रिसेंटली काबूगंज फुटबॉल एकेडमी में एक चैम्पियनशिप बतौर जीता है, तो उसका सेलिब्रेशन के चलते हम लोग ने एक सबका गेट टुगेदर रखा। तो उम्मीद है इसी तरह से हम लोग आगे बढ़ने के लिए। आज क्या क्या प्रोग्राम था दादा? आज हम लोग का एक यही था, जैसे कि मैंने आपको पहले कहा कि हम लोग का हर साल नॉर्थ ईस्ट राइडर्स मीट होता है, तो उसके चलते एक प्री NERM राइड जिसको बोलते हैं वो हर साल हर कोई करता है। जो इंडिविजुअल क्लब्स रहते हैं, जो एक्टिव क्लब्स रहते हैं, वो NERM के पहले एक प्री NERM राइड करते हैं। तो इसका मतलब यही होता है कि हम लोग 8 स्टेट जो है उन सब में एक भाईचारा रहे, एक दूसरे के साथ जान पहचान बने, एक दूसरे स्टेट के साथ हम लोग जो बाकी राइडर्स कम्युनिटीज़ जो है हम लोग एक दूसरे से मिल के जुल के और अपना स्टेट के बारे में, अपना लोकल एक्टिविटीज़ जो है सोशल वेलफेयर के लिए तो हर कोई करते ही हैं। हर कोई क्लब जो एक्टिव क्लब है सोशल वेलफेयर एक्टिविटी करते हैं, लेकिन उसके मद्देनज़र रखते हुए भी साल में हम लोग 3 दिन के लिए मुलाकात करता है, जो इस साल अरुणाचल प्रदेश में हो। तो उसके चलते हम लोग ने आज जो है वो प्री NERM राइड रखा है, जो सक्सेसफुली बाय द ग्रेस ऑफ गॉड हम लोग सही सलामत सबको यहाँ पे आए हैं। और उम्मीद है आगे चल के हम लोग इसी चीज़ को और हम लोग का जो सोशल एक्टिविटी है टुवर्ड सोसाइटी जो हम लोग करते हैं, जैसे कि हम लोग पेड़ पौधे लगाने के लिए हम लोग बहुत सारा ज़्यादा ध्यान देते हैं। तो इस साल भी हम लोग ने कहीं सारा चीज़ किया ड्यूरिंग कोई भी नेचुरल कैलेमिटीज़ के वक्त, जो हम लोग का जैसा क्षमता रहता है। तो सब हम लोग सबको जितने क्लब के मेंबर्स हैं, जो हम लोग के ग्रुप के मेंबर्स हैं, हम लोग मिल के आके कोशिश करते हैं कि आम जो सिनेरियो जो रहता है, एक जब वर्स्ट कंडीशन चाहे नेचुरल कैलेमिटीज़ या कोई भी जब इमरजेंसी सिचुएशन में, तो हम लोग आगे आके कोशिश करते हैं कि कितना हम लोग से योगदान दे सकें सोसाइटी के साथ। तो ये एक्टिविटी तो हम लोग करते ही हैं। एट द सेम टाइम हम लोग, जैसे कि मैंने कहा, हम लोग नॉर्थ ईस्ट राइडर्स मीट में हम लोग भी पार्टिसिपेट कर रहे हैं एज ए बोराक वैली, एज ए सिलचर को रिप्रेजेंट करते हुए। कब ये प्रोग्राम है? ये प्रोग्राम है आपका नवंबर 2025 में। मतलब आपकी जो क्लब है, क्या नाम है आपका क्लब का? कैदी फ्री सोल राइडर्स। तो वो अभी पार्टिसिपेट कर रहे हैं? जी जी बिल्कुल, हम लोग हर साल करते हुए आ रहे हैं, इस साल भी हम लोग ज़रूर करेंगे।